সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, মামলা ভুয়ো হলে ফাঁসির আদেশও ভুয়ো। হাসিনার ফাঁসির রায় বাতিল ঘোষণা, ইউনূসের ষড়যন্ত্র ফাঁস করবেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নতুন পদে ইউনূস, হাসনাতের এমপি পদ বাতিল, নতুন খেলায় মজেছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আসিফ মাহমুদের বিস্ফোরণ, ডিপ স্টেটে ট্যাম্পলমুখে তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জামায়াতের বিচার প্রসঙ্গে মার্কিন কংগ্রেসে প্রস্তাব, ইতিহাস, রাজনীতি ও সম্ভাব্য পরিণতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে, আসিফ মাহমুদের আতঙ্ক, ডিপ স্টেটের খেলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দেশে তীব্র জ্বালানি সংকটেও নির্বিকার সরকার, লুটপাটের জন্য ঋণে চোখ বিএনপির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিএনপির সংবিধানের দোহাই দিয়ে গণভোটের রায় অস্বীকার করছে নাহিদ ইসলাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভেঙে পড়ার পথে ইসরায়েলি সশস্ত্র বাহিনী, সেনাপ্রধানের সতর্কবার্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে পৃথক মামলায় গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু বাংলাদেশের কি আক্ষরিক অর্থেই কোনো পরিবর্তন হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তদারকি সরকারের আমলে বাংলাদেশ যেমন ছিল, তারেক রহমান সরকারের সময় বাংলাদেশ সেই জায়গাতেই আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু আওয়ামী লীগারদের বিরুদ্ধে শুরু হয়েছে ভুয়ো মামলা রুজু করে তাদের দমিয়ে রাখার চেষ্টা। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে রায়, ফাঁসির আদেশ সবকিছু ভুয়ো। তার বড় প্রমাণ কেরানীগঞ্জের ঘটনা। জীবিত একজনকে মৃত দেখিয়ে দায়ের করা হয় হত্যা মামলা। ঘটনা ঘটেছে এক জায়গায়, আর পুলিশের দায়ের করা অভিযোগে ঘটনাস্থলই বদলে দেওয়া হয়েছে। মামলার তথাকথিত নিহত ব্যক্তি আদালতে হাজির হয়ে বয়ান দিয়েছেন, আর তাকে আদালতে জ্যাঙত দেখতে পেয়ে সবাই কার্যত বিস্মিত। বিচারের নামে যে প্রহসন হয়েছে তার নতুন করে বলার দরকার পড়ে না। এই রকম ঘটনা একাধিকবার হয়েছে। তথ্য বলছে, ১৯৮টি বিচারের মামলার মধ্যে ৭৮টির নিষ্পত্তি হয়েছে। যেসব মামলায় চার্জশিট দেওয়া হয়েছে সেই সব মামলার মধ্যে ৫৬% মামলার ক্ষেত্রে কোনো প্রমাণ পেশই আদালতে পেশ করা সম্ভব হয়নি। আবার যেসব মামলায় আসামির নামে চার্জশিট দেওয়া হয়েছে সেই সব মামলার আসামিরাও ভুয়ো। এই আসামিরা কোথাকার বাসিন্দা সেটা শুনলে আরও অবাক হতে হবে। এই সব আসামিরা চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশালের। এরা কোনো কালেও রাজধানী ঢাকায় পা রাখেননি, সেটা তদন্তে প্রমাণিত। এই তথ্যগুলি প্রমাণ করে একটি সুসংহত চক্র সুপরিকল্পিতভাবে এই সব মামলা রুজু করে। কিন্তু মামলা ভুয়ো হলেও তারা কিন্তু জেলের বাইরে বেরিয়ে আসতে পারেনি। তাদের মধ্যে অনেকে আবার আওয়ামী লীগের নেতা। কারো কারো বিরুদ্ধে আদালত আবার ফাঁসির রায় দিয়ে দিয়েছে। রাজধানী মিরপুর ইসিবি চত্বরে হামলার অভিযোগে এক লপ্তে ২৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। না বাদীদের খুঁজে পাওয়া গিয়েছে, না সাক্ষীদের। এই ঘটনা প্রমাণ করছে কিছু স্বার্থান্বেষী মহল একটি সিন্ডিকেট তৈরি করে নিজেদের নিরাপদে রাখতে চেয়েছে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, আওয়ামী লীগারদের যে কোনো উপায়ে হেনস্থা করা। অথচ এই সব মামলায় গত ১.৫ বছরের বেশি সময় ধরে আটক রয়েছে সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষকসহ বহু কর্মী। একজন সাধারণ পত্রিকা বিক্রেতার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা নয়, একসঙ্গে ৭টি মামলা। ঘটনায় ২টি আলাদা থানায় মামলা হয়েছে। ঘটনায় যিনি আহত হয়েছেন বা যার মৃত্যু হয়েছে তার পরিবারের থেকে মামলা দায়ের করা হয়নি, মামলা দায়ের করেছে অন্য কেউ। বিচারের নামে যে প্রহসন হয়েছে সেটা আর নতুন করে বলার দরকার পড়ে না। সবথেকে বড় প্রহসন তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে। এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের বিচারের জন্য।
তদালকি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এটাকে তাদের মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করে। সেনাবাহিনীর বেশ কয়েকজন প্রাক্তন কর্মকর্তা থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে একাধিক ভুয়ো মামলা দায়ের করে তাদের বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হয়েছে। হাসিনা ও তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে এই আদালত। হাসিনার রায় শুনে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। তিনি এই আদালতকে ক্যাঙ্গারু আদালত বলে মন্তব্য করেন। তারেক রহমান ক্ষমতায় আসার পর আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেন। এমনকি সরকারের শীর্ষ মহল থেকে বলা হয়, আওয়ামী লীগের যেসব নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, রায় ঘোষণা হয়েছে, সেই সব মামলা ও রায় পুনর্বিচার করা হবে। এখানেই আসল খেলা। সেই খেলাটি হল হাসিনার প্রত্যাবর্তন। সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিবৃতির উল্লেখ করা যেতে পারে। তিনি বলেছিলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দলের শাখা সংগঠনগুলি তো নিষিদ্ধ নয়, অর্থাৎ তারা রাজনীতি করতেই পারে। আর হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় বাতিল হলে তিনি দেশে ফিরবেন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামায়াত। আপাতদৃষ্টিতে সবকিছু ঠিকঠাক দেখতে মনে হলেও সবকিছু দৃশ্যত ঠিক নয়। সবকিছু সমান তালে চলছে না। বাংলাদেশ এমনিতেই সমস্যায় দীর্ণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সমস্যাকে আরও গভীর করেছে। এদিকে আবার জাতীয় রাজনীতিতে জট আর ঘোট কিছুতেই কাটছে না। জট এখন জটায় পরিণত হয়েছে। কবে জট কাটবে সে ব্যাপারে কোনো পক্ষই কিছু বলতে পারছে না। বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর একটা জট কাটলেও নতুন করে আরও একটি জট তৈরি হয়েছে। সেই জট আবার ত্রিভুজাকৃতির। হসনাত আবদুল্লার মন্ত্রীপদ বাতিল হয়েছে বলে জোর গুঞ্জন তৈরি হয়েছে। মোহাম্মদ ইউনুসের ইচ্ছা তিনি রাষ্ট্রপতি হবেন। আবার এনসিপিকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশের রাজনীতিতে কি বড় ধরনের কোনো পরিবর্তন আসতে চলেছে? গুঞ্জন ওঠার প্রথম কারণ পূর্বতন তদারকি সরকার প্রধান ইউনুস। গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাকে তার পদে রেখে বিএনপি সরকার রেখে দেবে কিনা বা তিনি রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াবেন কিনা তা নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়। রাষ্ট্রপতি নিজে জানিয়েছিলেন, বিএনপি চাইলে তিনি তার পদে থেকে যেতে পারেন, আবার তারা না চাইলে তিনি তার পদ থেকে সরে দাঁড়াতে পারেন। জামায়াত আবার রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য দাবি তুলতে শুরু করেছে। শাসক দল তাদের দাবিকে যেমন আমল দিতে নারাজ, তারা আবার রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দিতে নারাজ। এই মুহূর্তে শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে সরিয়ে দিলে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে। বিএনপি সবে সবে ক্ষমতায় এসেছে। তারা কোনো অবস্থাতেই সাংবিধানিক সংকট তৈরি করতে চাইবে না। জামায়াতসহ বিরোধীরা সরকারকে সেই দিকে ঠেলে দিতে চাইছে। এদিকে আবার শোনা যাচ্ছে, পূর্বতন সরকার প্রধান ইউনুস দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন। এটা তার একার ইচ্ছে নয়, এই ইচ্ছে বিএনপিরও। ইউনুস যখন ক্ষমতায় ছিলেন তখন থেকেই তিনি কিন্তু শাসন ক্ষমতার শীর্ষে যাওয়ার জন্য লাগাতার চেষ্টা চালিয়ে গিয়েছেন। শাহাবুদ্দিন যাতে তার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয় তার জন্য তার ওপর নানাভাবে চাপ তৈরি করেছিলেন। যদিও রাষ্ট্রপতি সেই চাপের কাছে নতি স্বীকার করে তার পদ থেকে সরে দাঁড়াননি। পরে তিনি একটি সাক্ষাৎকারে বলেন, সেই সময় তিনি সংবিধানের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করতে বদ্ধপরিকর ছিলেন। এখন ক্ষমতায় তারেক। এবার কি তবে শাহাবুদ্দিন চুপ্পু তার পদ থেকে সরে দাঁড়াবেন? তাকে নিয়ে যখন বাংলাদেশে জোর গুঞ্জন, সেই সময় এলো আরও একটি খবর। জুলাই যোদ্ধা হসনাত আবদুল্লার মন্ত্রীপদ বাতিল হয়ে গিয়েছে। কি এমন হলো যার জন্য হসনাতের আবদুল্লার সাংসদ পদ বাতিল করা হলো? হসনাত আবদুল্লার মতো প্রভাবশালী নেতার এই অবস্থা হলো কি করে? সূত্রের খবর, প্রধানমন্ত্রী তারেক এনসিপি নেতাদের পাসপোর্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন। তার মতে, যেসব এনসিপি নেতা ও সমন্বয়ক পর্দার আড়ালে থেকে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চাইছেন, তাদের কড়া নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ তাদের মধ্যে অনেকেই বিদেশে পালিয়ে যাওয়ার ফন্দি ফিকির করছেন বলে সরকার খবর পেয়েছে। তাই দেশের প্রতিটি বিমানবন্দরে নজরদারি আরও কড়াকড়ি করার সিদ্ধান্ত নিয়েছেন। হসনাত আবদুল্লাহ ও এনসিপি নেতাদের ওপর নতুন করে চাপ তৈরি করতে চলেছে সরকার। বিশ্লেষকেরা বলছেন, প্রধানমন্ত্রী তারেকের এই হুঁশিয়ারি শুধু কথার কথা নয়, এটি একটি রাজনৈতিক কৌশল। তদারকি সরকার ক্ষমতায় থাকাকালীন একটা অভিযোগ উঠছিল যে তাদের ডিপ স্টেটের একটা বোঝাপড়া আছে। তদারকি সরকারের করা বেশ কিছু পদক্ষেপ থেকে সেটা স্পষ্ট হয়ে যায়। সবথেকে বড় প্রমাণ আমেরিকার সঙ্গে আগের সরকারের একটি বাণিজ্য চুক্তি। এই চুক্তি প্রসঙ্গে তদারকি সরকারের তরফে বলা হয়েছিল, সেখানে কি কি শর্ত রয়েছে তা প্রকাশ করা যাবে না, এই শর্তেই চুক্তি হয়েছে। উল্টে আমেরিকা সব শর্ত ফাঁস করে দিয়েছে। বিগত 18 মাসে তাদের সব কুকীর্তি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।
এবার কুকীর্তি সামনে আনলেন আগের সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। সাংবাদিক সম্মেলন করে তদারকি সরকারের কুকীর্তি ফাঁস করে দিয়েছেন। ডিপ স্টেট চেয়েছিল অন্তর্বর্তী সরকার আরও কয়েক বছর থেকে যাক। সাংবাদিক সম্মেলনে এই উপদেষ্টা কি বলেছেন সেদিকে একবার চোখ রাখা যাক। তার আগে একবার হাসিনা শাসনামল নিয়ে কিছু কথা। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকলে আমেরিকা যে তাদের কোনো স্বার্থই পূরণ হবে না সেটা তাদের বুঝতে দেরি হয়নি, তাই তারা চেয়েছিল হাসিনা সরকারের পতন। সেটাই শেষ নয়, ক্ষমতায় এমন একজনকে বসাতে হবে যে তাদের হয়ে দালালি করতে পারে। ইউনুস ছিলেন সেই যোগ্য লোক। 18 মাস ক্ষমতায় থেকে শুধু আমেরিকার তাবেদারি করে গিয়েছেন, গোপনে নয়, প্রকাশ্যে। তার শেষ দালালির ফল মার্কিন বাণিজ্য চুক্তি। আমেরিকা যে ইচ্ছেমতো একটি সরকারকে বদলে দিতে পারে তার উদাহরণ শুধু বাংলাদেশ নয়, যদিও মার্কিন প্রেসিডেন্ট এই অভিযোগ বা দাবি মানতে নারাজ। 2025 সাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়াশিংটনে তার একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি প্রশ্ন করা হলে তার জবাব ছিল, এতে আমাদের কোনো ভূমিকা নয়। অথচ কিছুদিন আগে তার প্রশাসন থেকে বলা হলো আমেরিকা আর রেজিম চেঞ্জের পক্ষে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট অধ্যাপক জেফ্রি স্যাক্স বলে বসেন, পাকিস্তানের ইমরান খান সরকার আর বাংলাদেশের হাসিনা সরকারকে সরাতে ছক কষেছিল ডিপ স্টেট। নকশা তৈরি হয় সেখানে, নকশার বাস্তবায়নও হয় সেখানে বসেই। ডিপ স্টেট আসলে একটি ছায়া সরকার। এবার ফিরে যাওয়া যাক আসিফ মাহমুদের সাংবাদিক সম্মেলনে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল। বলা হয়েছিল, শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। তিনি জানান, প্রস্তাবের সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এসব গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পাশাপাশি একটি রাজনৈতিক রোড ম্যাপও তুলে ধরা হয়। ওই রোড ম্যাপে বিএনপির শীর্ষ নেতাদের সাজা বহাল রেখে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার পরিকল্পনার কথা বলা হয়। আসিফ বলেন, আদালতের মাধ্যমে মামলার কার্যক্রম দীর্ঘায়িত করে বিএনপি নেতাদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশল সাজানো হয়। তারেক রহমানের বিরুদ্ধে থাকা সাজা বহাল থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না। তার কথায় ডিপ স্টেট পুরো একটি কৌশল তৈরি করে দিয়েছিল। সেই কৌশল হল কিভাবে তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ক্ষমতায় থাকা যায়। তবে এনসিপি তাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তিনি আরও বলেন, এনসিপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছিল বলেই তারা স্বেচ্ছায় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন। প্রশ্ন উঠছে, আমেরিকার পরবর্তী টার্গেট তবে কি তারেক রহমান সরকার? সেটা অবশ্য সময় বলবে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যখন ঈদ পরবর্তী আবহে তুলনামূলকভাবে শান্ত, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের আইনসভা ইউনাইটেড স্টেটস কংগ্রেসে উত্থাপিত একটি প্রস্তাব নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রস্তাবটি উত্থাপন করেছেন ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে 1971 সালের গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগে বিচারের দাবি জানানো হয়েছে। এই প্রস্তাব কেবল একটি প্রতীকী রাজনৈতিক অবস্থান নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর ভূ-রাজনৈতিক হিসাব, এ প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিহাসের পুনরুত্থান, 1971-এর দায় প্রশ্নের নতুন চাপ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বিশেষ করে বাংলাদেশ লিবারেশন ওয়ার চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও বিচার প্রক্রিয়া চলমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়, বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জামাতের কিছু নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এসেছে। মার্কিন কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবটি মূলত সেই ঐতিহাসিক দায়কে আন্তর্জাতিক পর্যায়ে পুনরায় আলোচনায় নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের প্রস্তাব অতীতের বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার একটি রাজনৈতিক মাধ্যম হিসেবেও কাজ করতে পারে। কেন এখন? রাজনৈতিক টাইমিংয়ের ব্যাখ্যা। প্রশ্ন উঠছে, এখনই কেন? বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ জামাতে ইসলামী যদি শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে উঠে আসে, তাহলে আন্তর্জাতিক মহলে তাদের গ্রহণযোগ্যতা, মানবাধিকার ইস্যু এবং অতীতের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনকে কেন্দ্র করে তার কূটনৈতিক অবস্থান নির্ধারণ করে। ফলে এই প্রস্তাবটি কেবল অতীতের বিচার নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়েও একটি বার্তা বহন করতে পারে। ভূরাজনীতিক প্রেক্ষাপট। দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন, এই তিন শক্তির প্রতিযোগিতা ক্রমেই দৃশ্যমান।
বাংলাদেশ এই প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর চরিত্র ও আন্তর্জাতিক অবস্থানকে প্রভাবিত করতে বিভিন্ন দেশ নানাভাবে অবস্থান নিচ্ছে। এই প্রস্তাব সেই বৃহত্তর কূটনৈতিক খেলায় একটি সিগন্যাল হিসেবেও দেখা যেতে পারে। প্রস্তাব পাশ হলে কি হতে পারে? মার্কিন কংগ্রেসের এ ধরনের প্রস্তাব সাধারণত বাধ্যতামূলক আইন নয়, বরং নীতিগত অবস্থান, নন বাইন্ডিং রেজলিউশন। তবে এর প্রভাব একেবারে উপেক্ষণীয় নয়। সম্ভাব্য পরিণতিগুলো হতে পারে: ১. কূটনৈতিক চাপ বৃদ্ধি। বাংলাদেশ সরকারের ওপর মানবাধিকার ও বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে চাপ তৈরি হতে পারে। ২. ভিসা নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র পূর্বেও মানবাধিকার ইস্যুতে বিভিন্ন দেশের ব্যক্তিদের ওপর ভিসা নীতি প্রয়োগ করেছে। একই ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ৩. আন্তর্জাতিক ভাবমূর্তি প্রভাবিত হওয়া। জামাত সহ সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। ৪. অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব। এটি বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ আরও বাড়াতে পারে, বিশেষ করে নির্বাচন পরবর্তী ক্ষমতার ভারসাম্যে। ইউনূস ক্ষমতায় আসীন হওয়ার সময় সেই সব নেতাদের ভর করেছিলেন যাদের তার মনে হয়েছিল সরকারের সঙ্গেও তারা সাথ দেবে, সরকার বিদায় নেওয়ার পরেও তারা তার সঙ্গে থাকবে। কিন্তু রাজনীতিতে চিরস্থায়ী বন্দোবস্ত বলে কিছু হয় না। তাই পালাবদল হওয়ার সঙ্গে সঙ্গে তারাও তাদের অবস্থান বদল করতে শুরু করেন। আর তাদের এই অবস্থান বদলে এখন সবথেকে বেশি ফ্যাসাদে পড়েছেন ইউনূস কোম্পানি। খলিলুর রহমানের কথাই ধরা যাক। তিনি ছিলেন ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ একজন। তখন তার অবস্থান আর এখন তার অবস্থান একেবারে আলাদা। বোঝাই যাবে না তিনি একসময় ইউনূসের মিত্র ছিলেন। এখন তার শরীরের ভাষা, মুখের ভাষা সব কিন্তু বিএনপির পক্ষে। আসিফ মাহমুদের কথাই ধরা যাক। পূর্বতন সরকারের তিনি অত্যন্ত একজন ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত ছিলেন। সরকার বিদায়ের পর তিনি এখন তার খোল নলচে সব বদলে খেলেছে। এখন তাকে কখনো তদারকি সরকারের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যাচ্ছে, কখনো তাকে দেখা যাচ্ছে ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলতে। সম্প্রতি তিনি সাংবাদিক সম্মেলনে যা বলেছেন তা হাটে হাড়ি ভাঙার সমান। এই এনসিপি মুখপাত্র বলেছেন, অন্তর্বর্তী সরকার ২০২৯ সাল পর্যন্ত যাতে ক্ষমতায় থাকতে পারে তার একটা রোডম্যাপ ডিপ স্টেট তৈরি করে দিয়েছিল। গত ১.৫ বছর ধরে কিন্তু বাংলাদেশে এই ডিপ স্টেট নিয়ে বহুবার আলোচনা হয়েছে। এমনকি হাসিনার মুখেও শোনা গিয়েছিল ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর হাসিনা বহু গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। প্রথম দিকে সাক্ষাৎকারগুলিতে কিন্তু আমেরিকার বিরুদ্ধে তাকে ততটা সরব হতে দেখা যায়নি। পরবর্তীকালে তিনি সরাসরি আমেরিকার বিরুদ্ধে আঙুল তুলেছিলেন। বলেছিলেন, ডিপ স্টেটের দাবি মেনে তিনি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিলে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হতো না। বছরের পর বছর তিনি বাংলাদেশের মসনদে থেকে যেতে পারতেন। কিন্তু তিনি দেশের স্বাধীনতা বিসর্জন দিয়ে আমেরিকার গোলামি করতে নারাজ। বাংলাদেশে ভোট, বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া, এই সব কিছু ডিপ স্টেটকে অনেকটা পিছনের সারিতে ঠেলে দিয়েছিল। আসিফ মাহমুদ আবার নতুন করে সেই প্রসঙ্গ উত্থাপন করলেন। ফলে জাতীয় রাজনীতিতে আবার ডিপ স্টেটের ষড়যন্ত্র নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে, আসিফ যা বলেছেন সেটা কি নজর ঘোরাতে নাকি আসল সত্যটাই বলেছেন? আসিফ মাহমুদ কোনো ছোটখাটো নেতা নন। জুলাই আন্দোলনের প্রধান মুখ ছিলেন তিনি। কি বলেছেন এই জুলাই যোদ্ধা? সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইউনূসের সরকার যাতে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে যেতে পারে তার জন্য খোদ আমেরিকা তাদের একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। ডিপ স্টেটের তরফে তাদের প্রস্তাব দেওয়া হয়েছিল, হাসিনার মেয়াদ আছে ২০২৯ পর্যন্ত। সেই মেয়াদ তারা শেষ করুক, আমেরিকা এ ব্যাপারে তাদের সাহায্য করে যাবে। তবে প্রস্তাবের সঙ্গে আমেরিকা বেশ কিছু শর্তও জুড়ে দেয়। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, হাসিনা সরকারের পরিবর্তন দরকার ছিল। একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। ব্রিটেনের ইতিহাসবিদ লর্ড অ্যাকশন বহু বছর আগে বলেছিলেন, পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। তবে যে কায়দায় হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা দেখে কিন্তু অনেকে সেই সময় জোর গলায় বলেছিলেন এটা গোটাটাই একটা চক্রান্ত। আর আসিফ মাহমুদের বক্তব্য সেটা এখন দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে। ইউনূস সরকার ডিপ স্টেটের অংশ, কিন্তু সেনাবাহিনী আর বিএনপির নির্বাচনীর দাবি তদারকি সরকারের সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। নির্বাচন পরবর্তী রাষ্ট্র পরিচালনার প্রথম মাসেই তীব্র জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে বিপুল পরিমাণ বিদেশি ঋণ নিতে মরিয়া হয়ে উঠেছে নতুন বিএনপি সরকার। একদিকে ধুঁকতে থাকা অর্থনীতি, অন্যদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের চড়া দামের অজুহাত দেখিয়ে জরুরি ভিত্তিতে $2 বিলিয়ন, প্রায় ২৪,০০০ কোটি টাকা ঋণ খুঁজছে তারা। রাজনৈতিক মহলে সরকারের এই পদক্ষেপকে লুটপাটের নতুন প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। সমালোচকদের মতে ক্ষমতা গ্রহণের পরপরই বিশাল অঙ্কের ঋণের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তার অভাব এবং তেল সরবরাহ না পাওয়ার কারণে সারা দেশের পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশন যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। গত রবিবার ২২ মার্চ রাতে তাদের সংগঠনটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানায়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা অত্যন্ত করুণ। অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা দিয়ে সাধারণ গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না।
বিবৃতিতে পাম্প মালিকরা জানান, দেশে যে কোটি কোটি মোটরসাইকেল ব্যবহারকারী আছেন তারা তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন। তেল দেওয়ার নজেলম্যানরাও বিরক্ত, তারা গ্রাহকদের সঙ্গে কথা কাটাকাটি আর গণ্ডগোল করতে করতে আর পেরে উঠছেন না। এভাবে বিরামহীন ডিউটি করার অভ্যাসও তাদের নেই। সব মিলিয়ে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো নিরাপত্তা এবং তেল সরবরাহ না পাওয়ায় বন্ধ হয়ে যেতে পারে। ২৪-এর দাঙ্গার পর অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর পেরিয়ে নির্বাচিত সরকার ক্ষমতা এলেও দেশের অর্থনৈতিক অস্থিরতা কাটেনি। এই সংকটকে পুঁজি করে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির খাত দেখিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের সাথে ঋণ আলোচনা শুরু করেছে সরকার। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির শুক্রবার জানান, আইএমএফ নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছিল। আমরা জুলাইয়ের বদলে এখনই তহবিল ছাড় করার অনুরোধ জানাব। এছাড়া এডিবি ও বিশ্বব্যাংক থেকেও অতিরিক্ত বাজেট সহায়তার আশা করছি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম গণভোটের ফলাফল ও সংবিধান নিয়ে বিএনপি-এর অবস্থানকে দ্বিচারিতা বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, গণভোটে বিপুল সংখ্যক মানুষ হ্যাঁ ভোট দিলেও সংবিধানের দোহাই দিয়ে এখন সেই রায় অস্বীকার করা হচ্ছে। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডাকবাংলোতে মহানগর এনসিপি-এর সাধারণ সভায় উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, আমরা তো বলেছি যে গণভোটে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। ৭০% মানুষ গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে। বিএনপিও এই গণভোটে অংশগ্রহণ করেছে। তাদের দলীয় প্রধানও গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা সংবিধানের দোহাই দিয়ে গণভোটের রায় অস্বীকার করছে। সংবিধান তারা নিজেদের ইচ্ছামতো কখনো মানছে, কখনো মানছে না। এই দ্বিচারিতা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক ইস্যুতে বিতর্ক তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক, কিন্তু তা নিয়েও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এতে বোঝা যায় সংবিধান তারা সব সময় মানছে না। গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমাদের আহ্বান থাকবে দ্রুত গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হোক। অন্যথায় এই সাংবিধানিক দোহাই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এতে রাজনৈতিক আস্থার সংকট তৈরি হবে এবং বিষয়টি রাজপথে গড়াতে পারে। আমরা চাই বিষয়টির সমাধান সংসদেই হোক, এর দায়িত্ব সরকারের। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, মহানগর এনসিপি-এর আহ্বায়ক শওকত আলী প্রমুখ। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন, ক্রমবর্ধমান অপারেশনাল চাপ এবং তীব্র জনবল সংকটের কারণে দেশটির সেনাবাহিনী আপনা আপনি ভেঙে পড়ার পথে রয়েছে। চলতি সপ্তাহে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি এই সতর্কবার্তা দেন। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 13-এর বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাপ্রধান দেশটির সশস্ত্র বাহিনী কেন ভেঙে পড়বে সেই বিষয়ে 10টি কারণ তুলে ধরে বলেন, আমি আপনাদের সামনে 10টি সতর্ক সংকেত তুলছি। তিনি বলেন, এই মুহূর্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রয়োজন বাধ্যতামূলক নিয়োগ আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানোর আইন। তিনি সতর্ক করেন, অচিরেই আইডিএফ তাদের নিয়মিত মিশন পরিচালনার সক্ষমতা হারাবে এবং রিজার্ভ ব্যবস্থাও টিকবে না। এই মন্তব্য ঘিরে বিরোধী রাজনীতিবিদদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা অভিযোগ করেন, সরকার দেশের নিরাপত্তা নিয়ে যথাযথ গুরুত্ব দিচ্ছে না এবং অতিরিক্ত প্রচেষ্টা চালিয়ে আল্ট্রা অর্থোডক্স বা হারেডি যুবকদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে দোষ চাপায় আইন প্রণয়নের জটিলতার উপর। একই বৈঠকে উপস্থিত সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আভি ব্লুথ বলেন, পশ্চিম তীরে সরকারের নীতিগুলো আইডিএফের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, যা ইতিমধ্যেই জনবল সংকটে ভুগছে। চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী গত 1 বছরে জর্ডান উপত্যকা এবং পশ্চিম তীর জুড়ে অসংখ্য বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার, যার ফলে নিরাপত্তা ব্যবস্থার চাহিদা বেড়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর উগ্র সেটলার তথা বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। এই সপ্তাহেই লেবাননে মোতায়েনের জন্য নির্ধারিত একটি পদাতিক ব্যাটালিয়নকে পশ্চিম তীরে সরিয়ে নেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, কারণ বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনিদের উপর হামলা বেড়ে যায়। সেনাবাহিনী জানিয়েছে, এসব হামলা মোকাবিলায় আরও সেনা প্রয়োজন হতে পারে।
বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ চ্যানেল 13-এর প্রতিবেদন প্রচারের পর এক সাংবাদিক সম্মেলনে সরকারকে দায়ী করেন। তিনি বলেন, কোনো কৌশল ছাড়া, পর্যাপ্ত সম্পদ ছাড়া এবং খুব কম সেনা নিয়ে সরকার সেনাবাহিনীকে বহুমুখী যুদ্ধে ঠেলে দিয়েছে। তিনি আরও বলেন, এবার সরকার বলতে পারবে না যে তারা জানত না। এটাই সেই সেনাপ্রধান যাকে তারা নিজেরাই নিয়োগ করেছে। এখন তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দায় চাপানো যাবে না। তিনি যোগ করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও দায় এড়াতে পারবেন না। তিনি আরও বলেন, সরকারকে ইহুদি সন্ত্রাসবাদ দমনে সব ধরনের ব্যবস্থা নিতে হবে এবং কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভিরের ক্ষমতা হ্রাস করার আহ্বান জানান, কারণ তিনি খোলাখুলি ইহুদি সন্ত্রাসীদের সমর্থন করেন। পাশাপাশি তিনি সব ধরনের আইন প্রয়োগ ক্ষমতাও ব্যবহার করার কথা বলেন।